সানডে সাসপেন্স, শুধুমাত্র মির্চি 98.3-তে। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা বারিন ভৌমিকের ব্যারাম। সত্যজিৎ রায়ের জন্ম 2রা মে 1921 সালে, মৃত্যু 23শে এপ্রিল 1992 সালে। বাংলা সাহিত্যে সত্যজিৎ রায় এক বিস্ময়কর প্রতিভা। পাল্লা দিয়ে তিনি আমাদের উপহার দিয়েছেন একের পর এক ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর মতন চরিত্র ও অজস্র ছোট গল্প। 1941 সালে অ্যাবস্ট্রাকশন নামে একটি ইংরেজি গল্প দিয়ে লেখার জগতে সত্যজিতের আত্মপ্রকাশ। 1961 সালে সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশ উপলক্ষে বাংলা সাহিত্য রচনা শুরু। বাকিটা ইতিহাস। তার সারা জীবনের কাজের জন্য ভূষিত হয়েছেন নানান সম্মান ও পুরস্কারে। সাহিত্য রচনার জন্য পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার, আনন্দ পুরস্কার ইত্যাদি। আমাদের আজকের গল্প বারিন ভৌমিকের ব্যারাম আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সত্যজিৎ রায় গল্প 101 থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় আনন্দমেলা পূজাবার্ষিকী সংখ্যায় 1973 সালে। প্রধান চরিত্রে বারিন ভৌমিক এবং চ। গল্প পাঠে দ্বীপ। গল্পের সূত্রধার আমি, অগ্নি। শুরু হচ্ছে বারিন ভৌমিকের ব্যারাম। কন্ডাক্টরের নির্দেশ মতো ডি কামরায় ঢুকে বারিন ভৌমিক তার সুটকেসটা সিটের নিচে ঢুকিয়ে দিলেন। ওটা পথে খোলার দরকার হবে না, ছোট ব্যাগটা হাতের কাছে রাখা দরকার। চিরুনি, বুরুশ, টুথব্রাশ, দাড়ি কামানোর সরঞ্জাম, ট্রেনে পড়ার জন্য হ্যাডলি চেজের বই সবই রয়েছে ওই ব্যাগে। আর আছে থ্রোট পিলস। ঠান্ডা ঘরে ঠান্ডা লেগে গলা বসে গেলে কাল গান খুলবে না। চট করে একটা বড়ি মুখে পুরে দিয়ে বারিন ভৌমিক ব্যাগটাকে জানলার সামনে টেবিলের ওপর রেখে দিলেন। দিল্লিগামী ভেস্টিবিউল ট্রেন ছাড়তে আর মাত্র 7 মিনিট বাকি, অথচ তার কামরায় আর প্যাসেঞ্জার নেই কেন? এতখানি পথ কি তিনি একা যাবেন? এতটা সৌভাগ্য কি তার হবে? এই যে একেবারে আয়েশের পরাকাষ্ঠা। অবস্থাটা কল্পনা করে বারিন ভৌমিকের গলা থেকে আপনি একটা গানের কলি বেরিয়ে পড়ল। বারিন ভৌমিক জানলা দিয়ে বাইরে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের জনস্রোতের দিকে চাইলেন। দুটি ছোকরা তাঁর দিকে চেয়ে পরস্পরে কি যেন বলাবলি করছে। বারিনকে চিনেছে তারা, অনেকেই চেনে। অন্তত কলকাতা শহরের এবং অনেক বড় বড় মফস্বল শহরের অনেকেই শুধু তার কণ্ঠস্বর নয়, তার চেহারার সঙ্গেও পরিচিত। প্রতি মাসেই 5-7টা ফাংশনে তার ডাক পড়ে। বারিন ভৌমিক গাইবেন নজরুল গীতি ও আধুনিক। খ্যাতি ও অর্থ দুই এখন বারিন ভৌমিকের হাতের মুঠোয়। অবশ্যই এটা হয়েছে বছর 5 হলো। তার আগে কয়েকটা বছর তাকে বেশ যাকে বলে স্ট্রাগলই করতে হয়েছে। গানের জন্য নয়, গাইবার ক্ষমতাটা তার সহজাত। কিন্তু শুধু গাইলেই তো আর হয় না, তার সঙ্গে চাই কপাল জোর, আর চাই ব্যাকিং। 1967 সালে 19 পল্লীর পুজোর প্যান্ডেলে ভোলাদা মানে ভোলা বাণুজ্যে তাকে দিয়ে যদি না জোর করে বসিয়া বিজনে গানখানা গাওয়াতেন। বারিন ভৌমিকের দিল্লি যাওয়াটাও এই গানেরই দৌলতে। দিল্লির বেঙ্গলি অ্যাসোসিয়েশন তাকে ফার্স্ট ক্লাসের খরচ দিয়ে নিয়ে যাচ্ছে তাদের জুবিলি অনুষ্ঠানে নজরুল গীতি পরিবেশনের উদ্দেশ্যে। থাকার ব্যবস্থাও অ্যাসোসিয়েশনই করবে। 2 দিন দিল্লিতে থেকে তারপর আগ্রা, ফতেপুর সিকরি দেখে ঠিক 7 দিন পরে আবার কলকাতায় ফিরবেন বারিন ভৌমিক। তারপর পুজো পড়ে গেলে তার আর অবসর নেই। প্রহরে প্রহরে হাজিরা দিতে হবে গানের আসরে, শ্রোতাদের কানে
মধু বর্ষণ করার জন্য। স্যার, আপনার লাঞ্চের অর্ডারটা যদি একটু স্যার। কন্ডাক্টর গার্ড এসে দাঁড়িয়েছেন। কি পাওয়া যায়? বারিন প্রশ্ন করলেন। আপনি নন ভেজিটেরিয়ান খাবেন তো? দেশি খাবেন না ওয়েস্টার্ন খাবেন স্যার? দেশি যদি হয় তাহলে আমাদের একটা স্পেশাল সিম্পল একেবারে মানে সামার একটা ব্যাপার রয়েছে। তো যদি দেয়ার উইল বি রাইস অ্যান্ড মানে সঙ্গে একটু উইল বি গিভিন ডাল, আর একটু ওইদিকে আপনার ফিশের একটা প্রিপারেশন পেয়ে যাবেন স্যার। বারিন নিজের পছন্দ মতো লাঞ্চের অর্ডার দিয়ে সবেমাত্র একটি সিগারেট ধরিয়েছেন এমন সময় আরেকটি প্যাসেঞ্জার এসে কামরায় ঢুকলেন এবং ঢোকার সঙ্গে সঙ্গেই দিল্লির গাড়ি গা ঝাড়া দিয়ে তার যাত্রা শুরু করল। নবাগত যাত্রীটির সঙ্গে চোখাচোখি হতেই তাকে চেনা মনে হওয়ায় বারিনের মুখে একটা হাসির আভাস দেখা দিয়ে আগন্তুকের দিক থেকে কোনো সাড়া না পেয়ে মুহূর্তেই মিলিয়ে গেল। বারিন কি তাহলে ভুল করলেন? ছি ছি ছি, এই অবিবেচক বোকা হাসিটার কি দরকার ছিল? কি অপ্রস্তুত! মনে পড়ল একবার রেসের মাঠে একটি ব্রাউন পাঞ্জাবি পরা প্রৌঢ় ভদ্রলোককে পেছন দিক থেকে আরে কি খবর ত্রিদীপদা বলে পিঠে একটা প্রচন্ড চাপড় মারার পর মুহূর্তেই বারিন বুঝেছিলেন তিনি আসলে ত্রিদীপদা নন। এই লজ্জাকর ঘটনার স্মৃতি তাকে অনেক দিন ধরে যন্ত্রণা দিয়েছিল। মানুষকে অপদস্থ করার জন্য কত রকম ফাঁদ যে চারিদিকে ছড়িয়ে রয়েছে। বারিন ভৌমিক আর একবার আগন্তুকের দিকে দৃষ্টি দিলেন। ভদ্রলোক স্যান্ডেল খুলে সিটের ওপর পা ছড়িয়ে বসে সদ্য কেনা ইলাস্ট্রেটেড উইকলিটা নেড়ে চেড়ে দেখছেন। কি আশ্চর্য, আবার মনে হচ্ছে তিনি লোকটিকে আগে দেখেছেন। নিমেষের দেখা নয়, তার চেয়ে অনেক বেশিক্ষণের দেখা। কিন্তু কবে, কোথায়? ঘন ভুরু, সরু গোঁফ, পমেট দিয়ে পালিশ করা চুল, কপালে ঠিক মাঝখানে একটা ছোট্ট আঁচিল। এই মুখ তার চেনা, নিশ্চয়ই চেনা, কিন্তু যখন সেন্ট্রাল টেলিগ্রাফে চাকরি করতেন তখনকার চেনা কি? কিন্তু একতরফা চেনা হয় কি করে? তার হাবভাব দেখে তো মনে হয় না যে তিনি কোশমিনকালেও বারিন ভৌমিককে দেখেছেন। স্যার স্যার স্যার, আপনার লাঞ্চের অর্ডারটা স্যার। আবার কন্ডাক্টর গার্ড, বেশ হাসি খুশি হৃষ্টপুষ্ট অমায়িক ভদ্রলোকটি। শুনুন, আগন্তুক বললেন, লাঞ্চ তো হলো, আগে এক কাপ চা হবে কি? সার্টেনলি সার্টেনলি, জাস্ট গিভ ইট 2 মিনিটস। শুধু একটা কাপ আর লিকার দিলেই হবে। আমি র টি খাই। বারিন ভৌমিকের হঠাৎ মনে হলো তার তলপেট থেকে নাড়ি ভুঁড়িটা সব বেরিয়ে গিয়ে জায়গাটা একদম খালি হয়ে গেছে। আর তারপরেই মনে হলো তার হৃৎপিণ্ডটা হঠাৎ হাত পা গজিয়ে ফুসফুসের খাঁচাটার মধ্যে লাফাতে শুরু করেছে। শুধু গলার স্বর নয়, ওই গলার স্বরে বিশেষভাবে বিশেষ জোর দিয়ে বলা শুধু একটি কথা, র টি। ব্যাস, ওই একটি কথা বারিনের মনের সমস্ত অনিশ্চয়তাকে এক ধাক্কায় দূর করে দিয়ে সেই জায়গায় একটি স্থির প্রত্যয়কে এনে বসিয়ে দিয়েছে। বারিন যে এই ব্যক্তিটিকে শুধু দেখেছেন তা নয়, তার সঙ্গে ঠিক এই একইভাবে দিল্লিগামী ট্রেনের প্রথম শ্রেণীর শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় মুখোমুখি বসে এক টানা প্রায় 8 ঘন্টা ভ্রমণ করেছেন। তিনি নিজে যাচ্ছিলেন পাটনা, তার আপন মামাতো বোন শিপ্রার বিয়েতে। তার 3 দিন আগে রেসের মাঠে ট্রেবল টোটে একসঙ্গে 7,500 টাকা জিতে তিনি জীবনে প্রথমবার প্রথম শ্রেণীতে ট্রেনে চড়ার লোভ সামলাতে পারেননি। তখনও তার গাইয়ে হিসেবে নাম হয়নি। ঘটনাটা ঘটে
64-এ 9 বছর আগে। ভদ্রলোকের পদবিটাও যেন আবছা আবছা মনে পড়ছে। চ দিয়ে চৌধুরী, চক্রবর্তী, চ্যাটার্জি। কন্ডাক্টর গার্ড লাঞ্চের অর্ডার নিয়ে চলে গেলেন। বারিন অনুভব করলেন তিনি আর এই লোকটার মুখোমুখি বসে থাকতে পারছেন না। বাইরে করিডোরে গিয়ে দাঁড়ালেন। দরজার মুখ থেকে 5 হাত ডাইনে। চয়ের দৃষ্টি বেশ কিছুটা বাইরে। কোইন্সিডেন্সের বাংলা বারিন ভৌমিক জানেন না, কিন্তু এটা জানেন যে প্রত্যেকের জীবনেই ও জিনিসটা বার কয়েক ঘটে থাকে। কিন্তু তাই বলে এই রকম কোইন্সিডেন্স? কিন্তু চ কি তাকে চিনেছেন? না চেনার দুটো কারণ থাকতে পারে। এক, হয়তো চয়ের স্মরণ শক্তি কম। 2, হয়তো এই 9 বছরে বারিনের চেহারায় অনেক পরিবর্তন হয়েছে। জানলা দিয়ে বাইরের চলমান দৃশ্যের দিকে দেখতে দেখতে বারিন ভাবতে চেষ্টা করলেন তার 9 বছর আগের চেহারার সঙ্গে আজকের চেহারার কি তফাৎ থাকতে পারে। ওজন বেড়েছে অনেক, সুতরাং অনুমান করা যায় যে তার মুখটা আরো ভরেছে। আর কি, চশমা ছিল না, চশমা হয়েছে। গোঁপ, কবে থেকে গোঁপ কামিয়ে ফেলেছেন তিনি? হ্যাঁ, মনে পড়েছে, খুব বেশি দিন নয়। হাজরা রোডের সেই সেলুন, একটা নতুন ছোকরা নাপিত দুপাশের গোঁপ মিলিয়ে কাটতে পারল না। বারিন নিজে ততটা খেয়াল করেননি, কিন্তু আপিসের সেই গোপ্পে লিফটম্যান সুখদেও থেকে শুরু করে 62 বছরের বুড়ো ক্যাশিয়ার কেশববাবু পর্যন্ত যখন সেই নিয়ে মন্তব্য করলেন, তখন বারিন মরিয়া হয়ে তাঁর সাধের গোঁপটি কামিয়ে ফেললেন। সেই থেকে আর রাখেননি। এটা 4 বছর আগের ঘটনা। গোঁপ বাদ গালে মাংস যোগ, চোখে চশমা যোগ। বারিন খানিকটা নিশ্চিন্ত হয়ে আবার কামরায় এসে ঢুকলেন। বেয়ারা একটি ট্রেতে চায়ের কাপ আর টিপট চ এর সামনে পেতে দিয়ে চলে গেল। বারিনও পানীয়র প্রয়োজন বোধ করছিলেন, ঠান্ডা হোক গরম হোক, কিন্তু বলতে গিয়েও বললেন না। যদি গলার স্বরে চিনে ফেলেন, আর চিনলে পরে যে কি হতে পারে সেটা বারিন কল্পনাও করতে চান না। অবশ্যই সবই নির্ভর করে চ কিরকম লোক তার উপর। যদি অনিমেষটার মতো হন, তাহলে বারিন নিস্তার পেতেও পারেন। একবার বাসে একটা লোক অনিমেষদার পকেট হাতাড়াচ্ছিল। টের পেয়েও লজ্জায় তিনি কিছু বলতে পারেননি। মানিব্যাগ সমেত 4টি 10 টাকার কড়কড়ে নোট তিনি পকেট মারকে প্রায় একরকম দিয়েই দিয়েছিলেন। পরে বাড়িতে এসে বলেছিলেন, মানে পাবলিক বাসে এক গাড়ি লোকের ভিতর একটা সিন হবে, আর তার মধ্যে একটা প্রমিনেন্ট পার্ট নেব আমি। এ তো হতে দেওয়া যায় না। এই লোক কি সেই রকম? না হওয়াটাই স্বাভাবিক, কারণ অনিমেষতার মতো লোক বেশি হয় না। তাছাড়া চেহারা দেখেও মনে হয় এই লোক সেরকম নয়। ওই ঘন ভুরু, ঠক্কর খাওয়া নাক, সামনের দিকে বেরিয়ে থাকা থুতনি, সব মিলিয়ে মনে হয় এই লোক বারিনকে চিনতে পারলেই তার লোমশ হাত দিয়ে শার্টের কলারটা খামচে ধরে বলবে, এই আপনি সেই লোক না যিনি 64-এ আমার ঘড়ি চুরি করেছিলেন? স্কাউন্ড্রেল, 9 বছর ধরে তোমায় খুঁজে বেড়াচ্ছি আমি। হ্যাঁ, আজ আজ দেখো আমি তোমায় কি করি। স্কাউন্ড্রেল। আর ভাবতে পারলেন না বারিন ভৌমিক এই ঠান্ডা কামরাতেও
তার কপাল ঘেমে উঠেছে। রেলওয়ের রেক্সিন মোড়া বালিশে মাথা দিয়ে তিনি শটান সিটের ওপর শুয়ে পড়ে বাঁ হাতটা দিয়ে চোখটা ঢেকে নিলেন। চোখ দেখেই সবচেয়ে সহজে মানুষকে চিনতে পারা যায়। বারিনও প্রথমে চোখ দেখেই চকে চিনতে পেরেছিলেন। প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তার মনে পড়ছে। শুধু চয়ের ঘড়ি চুরির ঘটনা না, সেই ছেলে বয়সে যার যা কিছু চুরি করেছেন সব তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। এক এক সময় খুবই সামান্য সে জিনিস, হয়তো একটা সাধারণ ডট পেন মুকুল মামার, কিংবা একটা সস্তা ম্যাগনিফাইং গ্লাস তার স্কুলের সহপাঠী অক্ষয়ের, অথবা ছিনিদার একজোড়া হাড়ের কাফলিংস, যেটার কোনো প্রয়োজন ছিল না বারিনের, কোনোদিন ব্যবহারও করেননি। চুরির কারণ এই যে সেগুলো হাতের কাছে ছিল এবং সেগুলো অন্যের জিনিস। 12 বছর বয়স থেকে শুরু করে 25 বছর পর্যন্ত কমপক্ষে 50টা পরের জিনিস বারিন ভৌমিক কোনো না কোনো উপায় আত্মসাৎ করে নিজের ঘরে নিজের কাছে এনে রেখেছেন। একে চুরি ছাড়া আর কি বলা যায়? চোরের সঙ্গে তফাৎ শুধু এই যে চোর চুরি করে অভাবের তাড়নায়, আর তিনি করেছেন অভ্যেসের বশে। লোকে তাকে কোনোদিন সন্দেহ করেনি, তাই কোনোদিন ধরা পড়তে হয়নি। বারিন জানেন যে এইভাবে চুরি করাটা একটা ব্যারাম। একবার কথা চলে এক ডাক্তার বন্ধুর কাছে তিনি ব্যারামের নামটাও জেনে নিয়েছিলেন, কিন্তু এখন মনে পড়ছে না। তবে 9 বছর আগে চয়ের ঘড়ি নেওয়ার পর থেকে আজ অবধি এ কাজটা বারিন আর কখনো করেননি। এমনকি করার সেই সাময়িক অথচ প্রবল আকাঙ্ক্ষাটাও অনুভব করেননি। বারিন জানেন যে এই উৎকট রোগ থেকে তিনি মুক্তি পেয়েছেন। তার অন্যান্য চুরির সঙ্গে ঘড়ি চুরির একটা তফাৎ ছিল এই যে ঘড়িটার তার সত্যিই প্রয়োজন ছিল। রিস্ট ওয়াচ নয়, সুইজারল্যান্ডে তৈরি একটি ভারী সুন্দর ট্রাভেলিং ক্লক। একটা নীল চতুষ্কোণ বাক্স, তার ঢাকনাটা খুললেই ঘড়িটা বেরিয়ে এসে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। অ্যালার্ম ঘড়ি, আর সেই অ্যালার্মের শব্দ এতই সুন্দর যে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কান জুড়িয়ে যায়। এই 9 বছর সমানে সেটা ব্যবহার করেছেন বারিন ভৌমিক। তিনি যেখানে গেছেন সেখানেই সঙ্গে গেছে ঘড়ি। আজকেও সে ঘড়ি তার সঙ্গেই আছে, জানলার সামনে ওই টেবিলের ওপর রাখা ব্যাগের মধ্যে। কতদূর যাবেন? বারিন তড়িৎ স্পৃষ্টের মতো চমকে উঠলেন। লোকটা তাঁর সঙ্গে কথা বলছে, তাঁকে প্রশ্ন করছে। দিল্লি। আগে? দিল্লি। প্রথমবার অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে গিয়ে একটু বেশি আস্তে উত্তর দিয়ে ফেলেছিলেন বারিন। আপনার কি ঠান্ডায় গলা বসে গেল নাকি? না। ওটা হয় মাঝে মাঝে। অ্যাকচুয়ালি এয়ার কন্ডিশনিং এর একমাত্র লাভ হচ্ছে ধুলোর হাত থেকে রেহাই পাওয়া, না হলে আমি এমনি ফার্স্ট ক্লাসেই যেতুম। বারিন চুপ। পারলে তিনি চয়ের দিকে তাকান না, কিন্তু চ তার দিকে দেখছে কিনা সেটা জানার দুর্নিবার কৌতূহলী তার দৃষ্টি বারবার ভদ্রলোকের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু চ নিরুদ্বিগ্ন, নিশ্চিন্ত। অভিনয় কি সেটা বারিন জানেন না। সেটা জানতে হলে লোকটিকে আরো ভালো করে জানা দরকার। বারিন যেটুকু জানেন সেটা তার গতবারের জানা।
এক হলো দুধ চিনি ছাড়া চা পানের অভ্যেস, আর এক হলো স্টেশন এলেই নেমে গিয়ে কিছু না কিছু খাবার জিনিস কিনে আনা। নোনতা জিনিস, মিষ্টি নয়। মনে আছে গতবার বারিন ভৌমিকের অনেক রকম মুখরোচক জিনিস খাওয়া হয়ে গিয়েছিল চয়ের দৌলতে। এছাড়া তার চরিত্রের আরেকটা দিক প্রকাশ পেয়েছিল পাটনা স্টেশনের কাছাকাছি এসে। এটার সঙ্গে ঘড়ির ব্যাপারটা জড়িত, তাই ঘটনাটা বারিনের স্পষ্ট মনে আছে। সেবার গাড়িটা ছিল অমৃতসর মেল। পাটনা পৌঁছবে ভোর 5টায়। কন্ডাক্টর এসে 4:30 তুলে দিয়েছেন বারিনকে। আজ জ্বালা, যদিও তিনি যাচ্ছেন দিল্লি। গাড়ি স্টেশনে পৌঁছবার ঠিক 3 মিনিট আগে হঠাৎ ঘ্যাঁচ করে থেমে গেল। ব্যাপার কি? লাইনের ওপর দিয়ে ল্যাম্প ও টর্চের ছোটাছুটি দেখে মনে হলো কোনো গোলমাল বেঁধেছে। শেষটায় গার্ড এসে বললেন একটি বুড়ো নাকি লাইন পার হতে গিয়ে ইঞ্জিনে কাটা পড়েছে, তার লাশটা সরালেই গাড়ি চলবে। খবরটা পাওয়া মাত্র ভারী উত্তেজিত হয়ে স্লিপিং স্যুট পরেই অন্ধকারে নেমে চলে গেলেন ব্যাপারটা চাক্ষুষ দেখে আসতে। এই সুযোগেই বারিন তার বাক্স থেকে ঘড়িটা বার করে নেন। সেই রাত্রেই চকে দেখেছিলেন সেটাই দম দিতে। লোভ যে লাগেনি তা নয়, তবে সুযোগের অভাব হবে জেনে ঘড়ির চিন্তা মন থেকে দূর করে দিয়েছিলেন। এই মুহূর্তে অপ্রত্যাশিতভাবে সে সুযোগ এসে পড়াতে সে লোভ এমনভাবে মাথা চাড়া দিয়ে ওঠে যে বাঙ্কের ওপর অন্য একটি ঘুমন্ত প্যাসেঞ্জার থাকা সত্ত্বেও তিনি ঝুঁকি নিতে দ্বিধা করেন। কাজটা করতে তার লাগে মাত্র 15 সেকেন্ড। ফিরেছিলেন প্রায় 5 মিনিট পর। পাটনায় নেমে স্টেশন থেকে বেরিয়ে মেজো মামার মোটরে ওঠার সঙ্গে সঙ্গেই বারিন ভৌমিকের তলপেটের অস্বস্তিটা ম্যাজিকের মতো উবে যায়। তার মন বলে ঘড়ির মালিকের সঙ্গে এতকাল যে ব্যবধান ছিল, কেউ কারুর নাম শোনেনি, কেউ কাউকে দেখেনি। গত 8 ঘন্টার আকস্মিক সান্নিধ্যের পর আবার সেই ব্যবধান এসে পড়েছে। এরপরে আবার কোনোদিন পরস্পরের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা কোটিতে 1, কিংবা হয়তো তার চেয়েও কম। কিন্তু এই তিল প্রমাণ সম্ভাবনাই যে 9 বছর পরে হঠাৎ সত্যে পরিণত হবে, সেটা কে জানত? বারিন মনে মনে বললেন, এই ঘটনা থেকেই মানুষ কুসংস্কারের জালে জড়িয়ে পড়ে। আপনি কি দিল্লির বাসিন্দা না কলকাতা? বারিনের মনে পড়ল সেবারও লোকটা তাকে নানান রকম প্রশ্ন করেছিল। এই গায়ে পড়া আলাপ করার বাতিকটা বারিনের পছন্দ নয়। কলকাতা, বারিন জবাব দিলেন। তার অজান্তেই তার স্বাভাবিক গলার স্বরটা বেরিয়ে পড়েছে। বারিন নিজেকে ধিক্কার দিলেন। ভবিষ্যতে তাকে আরো সতর্ক হতে হবে। কিন্তু এ কি? ভদ্রলোক তার দিকে এভাবে এক দৃষ্টে চেয়ে রয়েছেন কেন? এহেন কৌতূহলের কারণ কি? বারিন অনুভব করলেন তার নাড়ি আবার চঞ্চল হয়ে উঠেছে। আপনার কি রিসেন্টলি কোনো ছবি বেরিয়েছে কাগজে? বারিন বুঝলেন এই ব্যাপারে সত্য গোপন করা বুদ্ধিমানের কাজ হবে না।
ট্রেনে অন্যান্য বাঙালি যাত্রী রয়েছে, তাদের মধ্যে কেউ না কেউ তাকে চিনে ফেললেও ফেলতে পারে। এর কাছে নিজের পরিচয়টা দিলে ক্ষতি কি? বরং বারিন যে একজন খ্যাতনামা ব্যক্তি সেটা জানলে পরে 9 বছর আগের সেই ঘড়িচোরের সঙ্গে তাকে এক করে দেখা জয়ের পক্ষে আরো অসম্ভব হবে। কোথায় ছবি দেখেছেন আপনি? আপনি গান করেন কি? হ্যাঁ, তা একটু আধটু। আপনার নামটা? বারীন্দ্রনাথ ভৌমিক। তাই বলুন, বারিন ভৌমিক। তাই চেনা চেনা মনে হচ্ছিল। আপনি তো রেডিওতেও গেয়ে থাকেন মাঝে মাঝে। হ্যাঁ। আরে বাবা, আমার স্ত্রী আপনার খুব ভক্ত। তা দিল্লি যাচ্ছেন কি গানের ব্যাপারে? বেশি ভেঙে বলবেন না বারিন, শুধু হ্যাঁ বা নায় যদি উত্তর হয় তবে তাই বলবেন। দিল্লিতে এক ভৌমিক আছে, ফিনান্সে, স্কটিশে পড়তো আমার সঙ্গে, নীতিশ ভৌমিক। আপনার কোনো ইয়েটিয়ে নাকি? এটিই বটে, বারিনের খুড়তুতো দাদা। কড়া সাহেবী মেজাজের লোক, তাই বারিনের আত্মীয় হলেও সমগোত্রীয় নয়। এখানে মিথ্যে বলাটাই শ্রেয় বিবেচনা করলেন বারিন। আগে না, আমি চিনি না। লোকটা এবার তো কথা বন্ধ করলে পারে। এত জেরা কেন রে বাবু? যাক, লাঞ্চ এসে গেছে, আশা করি কিছুক্ষণের জন্য প্রশ্নমান বন্ধ হবে। হলো তাই। চ ভোজন রসিক। একবার মুখে খাদ্য প্রবেশ করলে কথার রাস্তা যেন আপনা থেকেই বন্ধ হয়ে যায়। কিন্তু বারিন ভৌমিকের ভয় খানিকটা কেটে গেলেও একটা অস্বস্তি এখনো রয়ে গেছে। এখনো 20 ঘন্টা পথ বাকি। মানুষের স্মৃতি ভাণ্ডার বড় আশ্চর্য জিনিস। কিসে খোঁচা মেরে কোন আদ্যিকালের কোন স্মৃতিকে জাগিয়ে তুলবে তার কিচ্ছু ঠিক নেই। ওই যেমন টি। বারিনের বিশ্বাস, ওই বিশেষ কথাটা না শুনলে যে সেই 9 বছর আগের ঘড়ির মালিক সে ধারণা কিছুতেই ওর মনে বদ্ধমূল হতো না। সেরকম বারিনেরও কোনো কোনো কথায় বা কাজে যদি তার পুরনো পরিচয়টা এর কাছে ধরা পড়ে যায়, এই সব ভেবে বারিন স্থির করলেন তিনি কথাও বলবেন না, কাজও করবেন না। খাবার পর মুখের সামনে হ্যাডলি চেজের বইটা খুলে বালিশে মাথা দিয়ে শুয়ে রইলেন। প্রথম পরিচ্ছেদটা শেষ করে সাবধানে ঘাড় ফিরিয়ে দেখলেন যে ঘুমিয়ে পড়েছে। অন্তত দেখলে তাই মনে হয়। ইলাস্ট্রেটেড উইকলিটা হাত থেকে মেঝেতে পড়ে গেছে। চোখ দুটো হাতে ঢাকা, কিন্তু বুকের ওঠানামা দেখে ঘুমন্ত লোকের স্বাভাবিক স্বচ্ছন্দ নিঃশ্বাস বলেই মনে হয়। বারিন জানলা দিয়ে বাইরের দিকে চাইলেন। মাঠঘাট, গাছপালা, খোলার বাড়ি মিলিয়ে বিহারের রুক্ষ দৃশ্য। জানলার ডবল কাঁচ ভেদ করে ট্রেনের শব্দ প্রায় পাওয়াই যায় না। যেন দূর থেকে শোনা যায় অনেক মৃদঙ্গে একই সঙ্গে একই বোল তোলার শব্দ। এই শব্দের সঙ্গে এবার যোগ হয় আরেকটি শব্দ, এর নাক ডাকা। বারিন ভৌমিক অনেকটা নিশ্চিন্ত বোধ করলেন। নজরুলের একটি বাছাই করা গানের প্রথম লাইনটা গুনগুন করে দেখলেন। সকালের মতো অতটা মসৃণ না হলে গলাটা তার নিজের কানে খারাপ লাগলো না। এবার বেশি শব্দ না করে গলাটা খাঁকড়ে তিনি গানটা আবার ধরলেন এবং ধরেই তৎক্ষণাৎ তাকে থেমে যেতে হলো। একটা চরম বিভীষিকাজনক শব্দ
তার গলা শুকিয়ে দিয়ে গান বন্ধ করে দিয়েছে। ঘড়িতে অ্যালার্ম বাজার শব্দ। তার ব্যাগের মধ্যে রাখা সুইস ঘড়িতে কেমন করে জার্নি অ্যালার্ম বেজে উঠেছে এবং বেজেই চলেছে। বারিন ভৌমিকের হাত পা পেটের মধ্যে সেদিয়ে গেছে। তার দেহ কাষ্ঠবৎ। তার দৃষ্টি ঘুমন্ত চয়ের দিকে। চয়ের হাত একটু নড়ল। বারিন প্রমাদ গুনলেন। চয়ের ঘুম ভেঙেছে। চোখের ওপর থেকে হাত সরে এলো। গেলাসটা বুঝি? ওটাকে নামিয়ে রাখুন তো, ভাইব্রেট করছে। বারিন ভৌমিক দেওয়ালে লাগানো লোহার আংটার ভেতর থেকে গেলাসটা তুলতেই শব্দটা থেমে গেল। সেটা টেবিলে রাখার আগে তার ভেতরের জলটুকু খেয়ে গলাটা ভিজিয়ে তিনি খানিকটা আরাম পেলেন। কিন্তু গানের অবস্থায় আসতে দেরি আছে। হাজারিবাগ রোডের কিছু আগে চা এলো। পরপর 2 পেয়ালা গরম চা খেয়ে এবং চয়ের কাছ থেকে আর কোনো রকম জেরা বা সন্দেহের কোনো লক্ষণ না পেয়ে বারিনের গলা আরো অনেকটা খোলসা হল। বাইরে বিকেলের পড়ন্ত রোদ আর দূরের টিলার দিকে চেয়ে গাড়ির ছন্দের সঙ্গে ছন্দ মিলিয়ে একটা আধুনিক গানের খানিকটা গুনগুন করে গেয়ে আসন্ন বিপদের শেষ আশঙ্কাটুকু তার মন থেকে কেটে গেল। গয়াতে তার 9 বছর আগের অভ্যেস অনুযায়ী প্ল্যাটফর্মে নেমে সেলোফেন মোড়া 2 প্যাকেট চানাচুর কিনে এনে তার একটা বারিন ভৌমিককে দিলেন। বারিন দিব্যি তৃপ্তির সঙ্গে সেটা খেলেন। গাড়ি ছাড়ার মুখে সূর্য ডুবে গেল। ঘরের বাতিগুলো জ্বালিয়ে দিয়ে বলল, আমরা কি লেট রান করছি নাকি? আপনার ঘড়িতে কটা বাজে? এই প্রথম বারিন ভৌমিকের খেয়াল হলো যে চয়ের হাতে ঘড়ি নেই। ব্যাপারটা বুঝতে পেরে তিনি অবাক হলেন এবং হয়তো সে বিস্ময়ের খানিকটা তার চাহনিতে প্রকাশ পেল। পর মুহূর্তে খেয়াল হলো চয়ের প্রশ্নের জবাব দেওয়া হয়নি। নিজের ঘড়ির দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে তিনি বললেন, 7:35। তাহলে তো মোটামুটি টাইমেই যাচ্ছে। আমার ঘড়িটা আজই সকালে HMT দিব্যি টাইম দিচ্ছিল। এই বিছানার চাদর ধরে এমন এক টান দিয়েছে যে ঘড়ি একেবারে। বারিন চুপ, তটস্থ। ঘড়ির প্রসঙ্গ তার কাছে 16 আনা অপ্রীতিকর, অবাঞ্ছনীয়। আপনার কি ঘড়ি? HMT। ভালো সার্ভিস দিচ্ছে? আসলে আমার ঘড়ির লাকটাই খারাপ। বারিন ভৌমিক একটা হাই তুলে নিজেকে নিরুদ্বিগ্ন প্রতিপন্ন করার চেষ্টায় ব্যর্থ হলেন। তার অঙ্গ প্রত্যঙ্গের অসাড়তা চোয়াল পর্যন্ত পৌঁছে গেছে। মুখ খুলল না। শ্রবণ শক্তি লোপ পেলে তিনি সবচেয়ে খুশি হতেন, কিন্তু তা হবার নয়। চয়ের কথা দিব্যি তার কানে প্রবেশ করছে। একটা সুইস ঘড়ি জানেন, সোনা, ট্রাভেলিং ক্লক, ওই জিনিভা থেকে এনে দিয়েছিল আমার এক বন্ধু। 1 মাসও ব্যবহার করিনি। ট্রেনে যাচ্ছি দিল্লি, বছর 8 আগে। এই যে আপনি ট্রাভেল করছি, সেই রকম একটা কামরায় আমরা দুজন, আমি আর একটি ভদ্রলোক, বাঙালি। ডেয়ারিং ভেবে দেখুন, হয়তো বাথরুমে গেছি, কি স্টেশনে এসেছে, প্ল্যাটফর্মে নেমেছি, আর সেই ফাঁকে ঘড়িটাকে বেমালুম ঝেপে দিল। অথচ দেখে বোঝার জো নেই, ফার্স্ট ক্লাসে যাচ্ছে, দিব্যি ভদ্রলোকের মতো চেহারা, খুন টুন যে করে বসেনি এই ভাগ্যি।
তারপর থেকে তো আর ট্রেনেই চড়িনি। এবারও প্লেনেই যেতুম, কিন্তু এই পাইলটদের স্ট্রাইকটা দিল ব্যাগড়া। বারিন ভৌমিকের গলা শুকনো, ঠোঁটের চারপাশটা অবশ, অথচ তিনি বেশ বুঝতে পারছেন যে এতগুলো কথার পর কিছু না বললে অস্বাভাবিক হবে, এমনকি সন্দেহজনকও হতে পারে। প্রাণান্ত চেষ্টা করে, অসীম মনোবল প্রয়োগ করে অবশেষে কয়েকটি কথা বেরোলো মুখ দিয়ে। ও, আপনি খোঁজ করেননি? আর খোঁজ? এসব কি আর খোঁজ করে ফেরত পাওয়া যায়? তবে লোকটার চেহারা মনে রেখেছিলুম অনেক দিন, এখনো আবছা আবছা মনে পড়ে। মাঝারি রং, গোঁফ আছে, মানে এখনো আছে কিনা জানি না। আপনারই মতো হাইট হবে, তবে রোগা। আর একটিবার যদি সাক্ষাৎ পেতুম তো বাপের নাম ভুলিয়ে দিতুম। এককালে বক্সিং করতুম জানেন, লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলাম। সে লোকের 14 পুরুষের ভাগ্যি যে আর দ্বিতীয়বার আমার সামনে পড়েনি, তাহলে। ভদ্রলোকের নামটাও মনে পড়ে গেছে, চক্রবর্তী, পুলক চক্রবর্তী। আশ্চর্য, ওই বক্সিং এর কথাটা বলা মাত্র নামটা সিনেমার টাইটেলের মতো যেন তার চোখের সামনে দেখতে পেলেন বারিন ভৌমিক। গতবারও বক্সিং নিয়ে অনেক কথা বলেছিলেন পুলক চক্রবর্তী, কিন্তু নামটা জেনেই বা কি হবে? ইনি তো আর কোনো অপরাধ করেননি। অপরাধী তো বারিন নিজে, আর সেই অপরাধের বোঝা দুর্বিষহ হয়ে উঠছে। সব স্বীকার করলে কেমন হয়? ঘড়িটা ফেরত দিলে কেমন হয়? হাতের কাছে ব্যাগটা খুললেই তো ধুর পাগল। এসব কি চিন্তাকে প্রশ্রয় দিচ্ছেন বারিন ভৌমিক? নিজেকে চোর বলে পরিচয় দেবেন? প্রখ্যাত কণ্ঠশিল্পী তিনি না বলিয়া পরের দ্রব্য নেওয়ার কথা স্বীকার করবেন? তার ফলে তার নাম যখন ধুলোয় লুটোবে, তখন আর গানের ডাক আসবে কোত্থেকে? তার ভক্তের দলই বা কি ভাববে, কি বলবে? ইনি নিজেই যে সাংবাদিক নন বা সংবাদপত্রের সঙ্গে যুক্ত নন, তারই বা গ্যারান্টি কোথায়? না না না, স্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না। হয়তো স্বীকার করার প্রয়োজনও নেই। পুলক চক্রবর্তী ঘন ঘন চাইছেন তার দিকে। আরো 16 ঘন্টা আছে দিল্লি পৌঁছতে। কোনো এক বিভৎস মুহূর্তে ফস করে চিনে ফেলার দীর্ঘ সুযোগ পড়ে আছে সামনে। আরে এই তো সেই লোক। বারিন কল্পনা করলেন তার গোঁপ খসে পড়েছে, গাল থেকে মাংস ঝরে গেছে, চোখ থেকে চশমা খুলে গেছে। পুলক চক্রবর্তী এক দৃষ্টে চেয়ে রয়েছেন তার 9 বছর আগে চেহারাটার দিকে। তার ঈষৎ কটা চোখের দৃষ্টি ক্রমশ তীক্ষ্ণ হয়ে আসছে, তার ঠোঁটের কোণে একটা ক্রূর হাসি ফুটে উঠেছে। বাছাধন, পথে এসো এবার। একদিন বাদে বাগে পেয়েছি তোমার। ঘুঘু দেখেছো, আর তো দেখনি। 10টা নাগাদ বারিন ভৌমিকের কম্প দিয়ে জ্বর এলো। গার্ডকে বলে তিনি একটি অতিরিক্ত কম্বল চেয়ে নিলেন। তারপর 2টি কম্বল একসঙ্গে পা থেকে নাক অবধি টেনে নিয়ে শয্যা নিলেন। পুলক চক্রবর্তী কামরার দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিলেন। বাতি নেভাতে গিয়ে বারিনের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, আপনাকে অসুস্থ বলে মনে হচ্ছে, ওষুধ খাবেন? ভালো বড়ি আছে আমার কাছে, দুটো খেয়ে নিন। এয়ার কন্ডিশনিং এর অভ্যেস নেই বোধহয়। ভৌমিক বড়ি খেলেন। একমাত্র ভরসা যে ঘড়ি চোর বলে চিনতে পারলেও তাকে অসুস্থ দেখে অনুকম্পাবশত পুলক চক্রবর্তী কঠিন শাস্তি থেকে বিরত হবেন। একটা ব্যাপার তিনি ইতিমধ্যে স্থির করে ফেলেছেন, পুলক তাকে চিনতে না পারলেও কাল দিল্লি পৌঁছবার আগে কোনো এক সুযোগে সুইস ঘড়িটা তার আসল মালিকের বাক্সের মধ্যে চালান দিতে হবে।
যদি সম্ভব হয় তো মাঝরাত্রেই কাজটা সারা যেতে পারে, কিন্তু জ্বরটা না কমলে কম্বলের তলা থেকে বেরোনো সম্ভব হবে না। এখনো মাঝে মাঝে সমস্ত শরীর কেঁপে উঠছে। পুলক তার মাথার কাছে রিডিং ল্যাম্পটা জ্বালিয়ে রেখেছেন। তার হাতে খোলা একটা পেপারব্যাক বই, কিন্তু তিনি কি সত্যি পড়ছেন, না বইয়ের পাতায় চোখ রেখে অন্য কিছু চিন্তা করছেন? বইটা একভাবে ধরা রয়েছে কেন? পাতা উল্টোচ্ছেন না কেন? কতক্ষণ সময় লাগে পাশাপাশি দুটো পাতা পড়তে? এবার বারিন লক্ষ্য করলেন যে পুলকের দৃষ্টি বইয়ের পাতা থেকে সরে আসছে। তার মাথাটা ধীরে ধীরে পাশের দিকে ঘুরল। দৃষ্টি ঘুরে আসছে বারিনের দিকে। বারিন চোখ বন্ধ করলেন। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করেই রইলেন। এখনো কি পুলক চেয়ে আছেন তার দিকে? খুব সাবধানে চোখের পাতা দুটোকে যৎসামান্য ফাঁক করলেন বারিন, আবার তৎক্ষণাৎ বন্ধ করে নিলেন। পুলক শটান চেয়ে আছেন তাঁর দিকেই। বারিন অনুভব করলেন তার বুকের ভেতরে সেই ব্যাঙটা আবার লাফাতে শুরু করেছে। পাঁজরার হাড়ে আবার ধাক্কা পড়ছে। দাদরার ছন্দ, ট্রেনের চাকার গম্ভীর ছন্দের সঙ্গে মিলে যাচ্ছে সে ছন্দ। একটা মৃদু খচ শব্দের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ অবস্থাতেই বারিন বুঝতে পারলেন যে কামরার শেষ বাতিটাও নিভে গেছে। এবার সাহস পেয়ে চোখ খুললেন বারিন। দেখলেন যে দরজার পর্দার ফাঁক দিয়ে আসা ক্ষীণ আলো কামরার অন্ধকারকে জমাট বাঁধতে দেয়নি। সেই আলোয় দেখা গেল পুলক চক্রবর্তী তার হাতের বইটা বারিনের ব্যাগের পাশে রাখলেন। তারপর কম্বলটা একেবারে থুতনি অবধি টেনে নিয়ে পাশ ফিরে বারিনের মুখোমুখি হয়ে একটা সশব্দ হাই তুললেন। বারিন ভৌমিক টের পেলেন তাঁর হৃৎস্পন্দন ক্রমে স্বাভাবিক হয়ে আসছে। কাল সকালে পুলকের ট্রাভেলিং ক্লক তার নিজের ব্যাগ থেকে পুলকের সুটকেসের জামা কাপড়ের তলায় চালান দিতে হবে। সুটকেসের চাবি লাগানো নেই। একটুক্ষণ আগেই পুলক স্লিপিং স্যুট বার করে পড়েছে। বারিনের কাঁপুনি বন্ধ হয়ে গেছে। বোধহয় ওষুধে কাজ দিয়েছে। কি ওষুধ দিলেন ভদ্রলোক? নামটা তো জিজ্ঞেস করা হয়নি। অসুস্থতার ফলে দিল্লির সঙ্গীত রসিকদের বাহবা থেকে যাতে বঞ্চিত না হন সেই আশায় অত্যন্ত ব্যগ্রভাবে পুলক চক্রবর্তী দেওয়া বড়িটা গিলেছিলেন তিনি। কিন্তু এখন মনে হচ্ছে না, এসব চিন্তাকে প্রশ্রয় দেবেন না তিনি। গেলাসে ঠুনঠুনিকে অ্যালার্ম ক্লক ভেবে কি অবস্থা হয়েছিল? এসবের জন্য দায়ী তার অপরাধ বোধ জর্জরিত অসুস্থ মন। কাল সকালে তিনি এর প্রতিকারের ব্যবস্থা করবেন। মন খোলসা না হলে গলা খুলবে না, গান বেরোবে না। বেঙ্গলি অ্যাসোসিয়েশন। চায়ের সরঞ্জামের টুংটাং শব্দে বারিন ভৌমিকের ঘুম ভাঙল। বেয়ারের এসেছে। ট্রেতে চা, রুটি, মাখন, ডিমের অমলেট। এসব তার চলবে কি? জ্বর আছে কি এখনো? না, নেই। শরীর ঝরঝরে হয়ে গেছে। মোক্ষম ওষুধ দিয়েছিলেন পুলক চক্রবর্তী। ভদ্রলোকের প্রতি একটা কৃতজ্ঞতার ভাব জেগে উঠল বারিনের মনে। কিন্তু তিনি কোথায়? বাথরুমে বোধহয়, নাকি করিডোরে? বেয়ার চলে গেলে পর বারিন বাইরে বেরোলেন।
করিডোর খালি। কতক্ষণ হলো বাথরুমে গেছেন ভদ্রলোক? একটা চান্স নেওয়া যায় কি? বারিন চান্সটা নিলেন বটে, কিন্তু সফল হলেন না। ব্যাগ থেকে ঘড়ি বার করে পুলক চক্রবর্তীর সুটকেস টেনে বার করার জন্য নিচু হতে না হতেই ভদ্রলোক তোয়ালে ও দাড়ি কামানোর সরঞ্জাম হাতে কামরায় এসে ঢুকলেন। বারিন ভৌমিক তার ডান হাতটা মুঠো করে সোজা হয়ে দাঁড়ালেন। কেমন আছেন? অলরাইট? এটা চিনতে পারছেন? বারিন তার মুঠো খুলে ঘড়ি সমেত হাতটা পুলকের সামনে ধরলেন। তবে মনে এখন একটা আশ্চর্য দৃঢ়তা এসেছে। চুরির ব্যারাম তিনি অনেক দিন কাটিয়ে উঠেছেন, কিন্তু এই যে লুকো চুরি, সেটাও তো চুরি। এই ঢাক ঢাক গুড়গুড় কিন্তু কিন্তু করছি করব ভাব, এই তলপেট খালি, গলা শুকনো, কান গরম, বুক ধুকপুক, এটাও তো একটা ব্যারাম। এটাকে কাটিয়ে না উঠলে নিস্তার নেই, স্বস্তি নেই। পুলক চক্রবর্তী হাতে তোয়ালের একটা অংশ ডান হাতের তর্জনীর সাহায্যে সবেমাত্র কানের মধ্যে গুঁজেছিলেন, এমন সময় বারিনের হাতে ঘড়িটা দেখে হাত তার কানেই রয়ে গেল। বারিন বললেন, আমি সেই লোক। মোটা হয়েছি, গোঁপটা কামিয়েছি আর চশমা নিয়েছি। আমি পাটনা যাচ্ছিলাম আর আপনি দিল্লি 64-এ। সেই যে একটা লোক কাটা পড়লো, আপনি দেখতে নামলেন, সেই সুযোগে আমি ঘড়িটা নিয়ে নিই। পুলকের দৃষ্টি এখন ঘড়ি থেকে সরে গিয়ে বারিনের চোখের উপর নিবদ্ধ হল। বারিন দেখলেন তার কপালের মাঝখানে নাকের উপর দুটো সমান্তরাল খাঁজ। চোখের সাদা অংশটা অস্বাভাবিক রকম প্রকট। ঠোঁট দুটো ফাঁক হয়ে গিয়ে কিছু বলার জন্য তৈরি হয়েও কিছু বলতে পারছে না। বারিন বলে চললেন, আসলে ওটা আমার একটা ব্যারাম, জানেন। মানে আমি আদতে চোর নই। ডাক্তারিতে এর একটা নাম আছে, এখন মনে পড়ছে না, কিন্তু নাম একটা আছে। যাই হোক, এখন কিন্তু আমি একেবারে নর্মাল। ঘড়িটা একদিন ছিল, ব্যবহার করেছি, আজও সঙ্গে রয়েছে। আপনার সঙ্গে দেখা হয়ে গেল, প্রায় মিরাকলের মতো। তাই আপনাকে ফেরত দিচ্ছি। আশা করি আপনার মনে কোনো মানে ইয়ে থাকবে না আর কি। পুলক চক্রবর্তী একটা অস্ফুট ছাড়া আর কিছুই বলতে পারলেন না। তার হারানো ঘড়ি তার নিজের কাছে ফিরে এসেছে। হতভম্বভাবে সেটা হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। বারিন তার ব্যাগ থেকে দাঁতের মাজন, টুথব্রাশ ও দাড়ি কামানোর সরঞ্জাম বার করে তোয়ালেটা র্যাক থেকে নামিয়ে নিয়ে কামরার দরজা দিয়ে বেরিয়ে গেলেন। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে গানের খানিকটা গেয়ে বুঝলেন যে তার কণ্ঠের স্বাভাবিক সাবলীলতা তিনি ফিরে পেয়েছেন। ফাইন্যান্সের এনসি ভৌমিককে টেলিফোনে পেতে প্রায় 3 মিনিট সময় লাগলো। শেষে একটা পরিচিত গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো, কে? নীতিশ দা, আমি ভদু। কিরে, তুই এসে গেছিস? আজ যাবো তোর গলাবাজি শুনতে। তুইও একটা কেউ কেটা হয়ে গেলি শেষটায়। হ্যাঁ বাবা, যায় যা, কি খবর বল? হঠাৎ নীতিশ দাকে মনে পড়লো? আচ্ছা বলো তো, পুলক চক্রবর্তী বলে কাউকে চিনতে তুমি? পুলক চক্রবর্তী তোমার সঙ্গে নাকি স্কটিশে পড়তো, বক্সিং করতো। কে? ঝাড়ুদার? ঝাড়ুদার? ও যে সব জিনিসপত্র ঝেড়ে দিত রে। এর ওর ফাউন্টেন পেন, লাইব্রেরির বই, কমন রুম থেকে টেবিল টেনিস ব্যাট। আমার প্রথম রনসনটা তো ওই ঝেড়েছিল। অথচ অভাব টভাব নেই, কিন্তু বাপ রিচ ম্যান। ওটা এক ধরনের ব্যারাম, এটা জানিস তো?
ব্যারাম? জানিস না? ক্লেপ্টোমেনিয়া, KLEPTOMANIA, ক্লেপ্টোমেনিয়া। টেলিফোনটা নামিয়ে রেখে বারিন ভৌমিক তার খোলা সুটকেসটার দিকে দেখলেন। হোটেলে এসে সুটকেসটা খুলতেই কিছু জিনিসের অভাব তিনি লক্ষ্য করেছেন। এক কার্টন সিগারেট, একটা জাপানি বাইনকুলার্স, 5টা 100 টাকার নোট সমেত একটা মানি ব্যাগ। ক্লেপ্টোমেনিয়া। বারিন নামটা জানতেন, কিন্তু ভুলে গেছিলেন। আর ভুলবেন না। শুনছিলেন বারিন ভৌমিকের ব্যারাম, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে এবং বারিন ভৌমিকের ভূমিকায় দীপ, পুলক চক্রবর্তী এবং নীতিশ ভৌমিকের চরিত্রে মীর, ট্রেনের কন্ডাক্টর গার্ডের ভূমিকায় সোমক, অনিমেষ তার চরিত্রে পুষ্পল, সমবেত কণ্ঠ ও অন্যান্য ভূমিকায় শায়ক এবং অগ্নি, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম্য এবং শুভ, বিশেষ উপদেষ্টা দীপ, শব্দগ্রহণ, পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি অগ্নি। 98.3 মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল সত্যজিৎ রায়ের লেখা বারিন ভৌমিকের ব্যারাম। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।